আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বায়োলজির জীবের প্রজনন এই অধ্যায়টি পড়াবো। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা চ্যাপ্টারটি শুরু করি। ফার্স্টই হচ্ছে জীবের প্রজনন। তো আমরা ফার্স্টেই জানবো প্রজননটা আসলে কি। দেখো, জীবের কি হয়, জন্ম হয়, আর জন্ম আছে বলে আমাদের মৃত্যুটা কি অবধারিত, অর্থাৎ মৃত্যুটা হচ্ছে নিশ্চিত। জীবের শুধু মৃত্যু হলেই পৃথিবী থেকে একসময় যে সকল প্রজাতির অস্তিত্ব বিলীন হয়ে যেত, তাই না? যদি শুধু মৃত্যুই হতো, জন্ম না হতো, তাহলে একটা সময় কি হতো, প্রজাতি কি হয়ে যেত, বিলুপ্ত হয়ে যেত। আর এই যে বিলুপ্ত হয়ে গেলে তখন পৃথিবী কি হয়ে পড়তো, পৃথিবী হচ্ছে জীব শূন্য হয়ে পড়তো, তাই না? সো এই কারণে প্রতিটি প্রজাতির মধ্যে হচ্ছে একটা বংশগতির ধারা বজায় রয়েছে। তার মানে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে। সো এই যে বংশগতির ধারাটা, এটাই হচ্ছে মূলত প্রজনন, সহজ ভাষায় যদি আমরা বলি। সো দেখো, তোমরা একটু খেয়াল করো, এই যে এখানে ঠিক এই পার্টটাতে প্রজনন হচ্ছে এমন একটি শারীরতত্ত্বীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। অর্থাৎ জীব তার প্রতিরূপ, আরেকটা জীব তারই প্রতিরূপ, অর্থাৎ তার মধ্যে হচ্ছে তার কিছু গুণাবলী থাকবে, এইরকমই একটা প্রতিরূপ সে কী করে সৃষ্টি করে, অর্থাৎ বংশধারাটাকে কী রাখে, বংশধারাকে কী রাখে, বজায় রাখে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই কী বলে, প্রজনন বলে। সো প্রজননের খুব সুন্দর একটা সংজ্ঞা আমরা পেয়েছি। সো দেখো, এই প্রজননটা কয় ধরনের, এটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যৌন প্রজনন, আর একটা হচ্ছে অযৌন প্রজনন। সাধারণত নিম্নশ্রেণীর জীবের যৌন প্রজনন হয় না, তবে কোনো কোনো নিম্নশ্রেণীর জীব যৌন উপায়েও কী ঘটে, প্রজনন ঘটায়। উচ্চ শ্রেণীর অধিকাংশ উদ্ভিদ এবং উচ্চ শ্রেণীর সকল প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে। আচ্ছা, তাহলে দেখো, যৌন প্রজননটা হয় তোমার উচ্চ শ্রেণীর বংশধরে, আর নিম্ন শ্রেণীর বংশধরে হয় অযৌন প্রজনন। যৌন জননে দুটি বিপরীতধর্মী জননকোষ পরস্পরের সাথে মিলিত হয়। এই ক্ষেত্রে একটিকে পুংজননকোষ বা শুক্রাণু এবং অন্যটিকে হচ্ছে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু বলে। আর এই দুই ধরনের জননকোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে। একটা ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে, বা ভিন্ন ভিন্ন ফুলে বা ভিন্ন ভিন্ন দেহে সৃষ্টি হতে পারে। সো দেখো, উন্নত উদ্ভিদে এই দুই ধরনের জননকোষই একই দেহে সৃষ্টি হয়। সো দেখো, যদি একই ফুলে বা একই দেহে সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলতে পারি, সহবাসী উদ্ভিদ। আর যদি দুই ধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয়, দুইটা ভিন্ন ভিন্ন দেহে সৃষ্টি হয়, তখন আমরা এটিকে বলতে পারি ভিন্নবাসী উদ্ভিদ। তাহলে দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যে জননকোষ সৃষ্টির পূর্ব শর্ত কী। জননকোষ সৃষ্টির পূর্ব শর্ত হচ্ছে জনন মাতৃকোষকে অবশ্যই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হতে হয়। তোমরা যদি আমার গত ক্লাসগুলো দেখো তাহলে দেখবে যে আমাদের যে মিওসিস মাইটোসিসের যে অধ্যায়টা রয়েছে সেখানে মিওসিসকে মাইটোসিসকে সেটা আমরা পড়েছি, এবং প্রজননের ক্ষেত্রে এটার গুরুত্বটা কতটুকু তাও আমরা জেনেছি। সো দেখো, মিওসিস অবশ্যই আমাদের কী হতে হবে, বিভাজন হতে হবে। জননকোষটা কী হতে হবে, বিভাজিত হতে হবে। বিভাজনের ফলে কি হবে, মিওসিস বিভাজনটাকে, এখানে হচ্ছে তোমার ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সংখ্যার কি থাকবে, অর্ধেক থাকবে। আচ্ছা, যখন পুং এবং স্ত্রী জননকোষ দুইটা মিলিত হয়ে কি হবে, একটা জাইগোট সৃষ্টি হবে, অর্থাৎ তাতে হচ্ছে তোমার ক্রোমোজোমের সংখ্যা আর জননমাতৃকোষের সংখ্যা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। পরে এই জাইগোটটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বারবার বিভাজিত হয়ে একটা নতুন জীবদেহ সৃষ্টি হবে। তার মানে একটা বংশধারা বা একটা যে প্রজনন, এটা কিভাবে বজায় থাকে, তাই না? এটা হচ্ছে তোমার এই যে পুং জননকোষ, তারপর হচ্ছে স্ত্রী জননকোষ, তারা মিলিত হলো, মিলিত হওয়ার পরে কি হলো, মিলিত হওয়ার পরে তোমার হচ্ছে একটা জাইগোট সৃষ্টি হলো। সেই জাইগোট হচ্ছে বিভাজিত হয়ে প্রথমে হচ্ছে তোমার কি হবে, মাতৃজননকোষ আর সেই ক্রোমোজোমের সংখ্যা কি থাকবে, সমান থাকবে। পরবর্তীতে বারবার মিওসিস প্রক্রিয়া এটা বিভাজিত হয়ে তোমার কী হবে, একটা নতুন জীবদেহ সৃষ্টি করবে। এভাবেই হচ্ছে একটি জীব থেকে বহু জীবের জন্ম হয়ে থাকে, এবং এভাবেই হচ্ছে বংশগতির ধারা বজায় থাকে। আশা করছি তোমার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। দেখো, এই প্রজনন যদি না হতো তাহলে কি হতো, জীবের অস্তিত্বই থাকতো না। খুব সুন্দর একটা জিনিস, জীবের প্রজনন যদি না হতো তাহলে একটা সময় পৃথিবী জীবশূন্য হয়ে পড়তো। তো দেখো, ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকল জীবেরই কী রয়েছে, এই বংশধারা বজায় রয়েছে, এবং বংশ
ধর সৃষ্টি করে বলেই আমাদের প্রজাতির অস্তিত্ব কি রয়েছে, টিকে রয়েছে। তবে কী উপায়ে প্রজনন ঘটবে তা জীবের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এই জন্যই নিম্নশ্রেণীর জীব কোষ বিভাজনের মাধ্যমে জনন ঘটে, আর উচ্চশ্রেণীর জীব হচ্ছে যৌন জনন প্রক্রিয়ায় সংগঠিত হয়। আর চলো এই পার্টিতে তেমন কিছুই নেই, আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাই। যেহেতু আমাদের এটা হচ্ছে উদ্ভিদের প্রজনন, সো এখানে হচ্ছে আমরা উদ্ভিদ সম্পর্কে জানবো। সো ফার্স্টে দেখো উদ্ভিদের যে প্রজনন অঙ্গ সেটা কি বলতো, ফুল। তো দেখো প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হলো ফুল। এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে নানাভাবে হচ্ছে এমসিকিউ আসে, যেমন আসে যে বিটপ কি, এটা কিন্তু মূলত এক ধরনের কি ফুল। আবার আসে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ যে অংশটা সেটা কি, বিটপ বা ফুল, এরকম অপশনে দেওয়া থাকে। আচ্ছা নেক্সট দেখো, ফুল হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ। এই যে একটা ফুল, এইটার ফুলের মানে একটা আদর্শ ফুলের কয়টা স্তবক থাকে বলো তো? একটি আদর্শ ফুলের হচ্ছে 5টা স্তবক থাকে। এর মধ্যে 2টা স্তবক, একটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রীস্তবক, যেটা প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবাই জানি। তো দেখো একটু নিচের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা ফুলের চিত্র দেওয়া আছে, এবং এইখানে হচ্ছে প্রত্যেকটি স্তবক ভাগ করে দেওয়া আছে। আমরা যদি একটু পড়ি তাহলেই হচ্ছে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবে। এখানে বলা হয়েছে যে এরা সরাসরি, অর্থাৎ এই পুংস্তবক স্ত্রীস্তবক এরা সরাসরি প্রজননে অংশ নেয়, তবে অন্য যে স্তবকগুলো রয়েছে সেগুলো প্রজননে অংশগ্রহণ নেয় না। কেন সেগুলো প্রজননে অংশগ্রহণ করে না? কেনই বা করবে? প্রজননের জন্য 2টা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে পুংজনন কোষ আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। তারপর দেখো এই লাইনটা দেখো, যে ফুলে এই 5টি স্তবক উপস্থিত থাকে তাকে কি বলে? সম্পূর্ণ ফুল বলে। এখানে আমরা কয়েকটা কাকে বলে জানবো, কয়েকটা বিষয়ে জানবো। একটা ফুলে তো 5টি স্তবক থাকে, অর্থাৎ একটা আদর্শ ফুলে 5টি স্তবক থাকে। তো দেখো যদি একটা ফুলে 5টি স্তবক থাকে সেটাকে আমরা একটা সম্পূর্ণ ফুল বলতে পারি। যেমন সেটা কি হতে পারে? জবা, ধুতরা, এখান থেকেও মাস্ট কোশ্চেন থাকে। তারপর দেখো যে ফুলে কোনো একটা স্তবক না থাকে, অর্থাৎ 5টার মধ্যে 4টে স্তবক আছে, সেই ফুলটাকে আমরা কি বলতে পারি? যেহেতু 5টি স্তবক নেই, তো এটাকে আমরা বলতে পারি একটা অসম্পূর্ণ ফুল। যেমন হচ্ছে লাউ কুমড়া। তো দেখো লাউ কুমড়া হচ্ছে অসম্পূর্ণ ফুল, আর জবা, ধুতরা এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল। তারপর আবার যেমন ফুলের মধ্যে কি থাকে? বৃন্ত থাকে, তারপরে পাপড়ি থাকে, এগুলো অনুযায়ী আবার কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। দেখো বৃন্তযুক্ত ফুলকে আমরা কি বলতে পারি? সবৃন্ত ফুল, সেটা কি? জবা, কুমড়া। আবার বৃন্তহীন ফুল, যার মধ্যে কোনো বৃন্ত থাকে না, তাকে আমরা কি বলতে পারি? অবৃন্তক ফুল, সেটা কি বলতো? হাতি সুর। আবার দেখো যখন কোনো ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক 2টি উপস্থিত থাকে, অর্থাৎ প্রজননের জন্য যে 2টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সে 2টাই যখন উপস্থিত থাকবে তখন তাকে আমরা বলতে পারি উভয়লিঙ্গ ফুল, যেমন হচ্ছে জবা, ধুতুরা। আবার দেখো পুংস্তবক বা স্ত্রীস্তবকের যদি কোনো একটা অনুপস্থিত থাকে, অর্থাৎ এই 2টার মধ্যে যদি কোনো একটা অনুপস্থিত থাকে, তখন তাকে আমরা বলবো একলিঙ্গ ফুল। যেহেতু এখানে 2টা লিঙ্গ নেই, একটা লিঙ্গ, তো এটাকে আমরা বলতে পারি একলিঙ্গ ফুল, যেমন হচ্ছে লাউ, কুমড়া। অপরদিকে 2টাই যদি অনুপস্থিত থাকে তাহলে এটা কি হবে বলো তো? পুঙ্গ নেই, স্ত্রীও নেই, সো এটাকে আমরা বলতে পারি কি ফুল? এটা হচ্ছে ক্লিব ফুল। এই যে ফুলের 5টা স্তবক আমরা পড়েছি, একটা ফুলের যে আদর্শ 5টি স্তবক, সেগুলোকে সেই বিভিন্ন অংশ নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। সেই 5টি স্তবক কি দেখো, ফার্স্টে হচ্ছে তোমার পুষ্পাক্ষ, তারপর হচ্ছে বৃতি, নেক্সট হচ্ছে তোমার দলমণ্ডল, তারপর হচ্ছে তোমার পুংস্তবক, নেক্সট হচ্ছে তোমার স্ত্রী স্তবক। এই 5টা স্তবক রয়েছে। দেখো আমরা যদি চিত্রের দিকে তাকাই, খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো খুব সুন্দর করে দেখানো হচ্ছে পাপড়ি। তোমরা যদি একটা জবা ফুল নিয়ে সেটাকে যদি প্র্যাকটিক্যালি দেখো যে জবা ফুলটা দেখতে কেমন এবং এটার ভিতরে কোথায় পাপড়ি রয়েছে, হ্যাঁ কোথায় কি রয়েছে, ওই অংশগুলো দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা একটা ফুল নিয়ে। ওকে, সো দেখো পাপড়ি, তারপর দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে এই যে দেখো পরাগধানী, তারপর এখানে রয়েছে পরাগদণ্ড, এই 2টা মিলে হচ্ছে মূলত পুংকেশর। তারপর দেখো এই সাইডে স্ত্রীস্তবক, অর্থাৎ পুংকেশর বলতে এটা হচ্ছে পুংস্তবক। আর স্ত্রীস্তবকের মধ্যে কি রয়েছে দেখো, এই যে গর্ভমুণ্ড, তারপর হচ্ছে গর্ভদণ্ড, তারপর হচ্ছে গর্ভাশয়, অর্থাৎ গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড হয়ে গর্ভাশয় গিয়ে হচ্ছে তোমার কি হয়? পতিত হয়। নেক্সট দেখো হচ্ছে বৃত্তাংশ, অর্থাৎ বৃতি, নিচের দিকে যে সবুজ অংশটা থাকে, তারপর হচ্ছে যে পুষ্পাক্ষ এবং পুষ্পবৃন্ত। এখন দেখো আমরা একটু ডিটেলসে পড়ি। ফার্স্টে যদি আমরা পড়ি পুষ্পাক্ষটা কি? এটা হচ্ছে মূলত সাধারণত গোলাকার, অর্থাৎ ফুলের একদম বৃন্ত শীর্ষে অবস্থান করে, এর উপর বাকি 4টি স্তবক পরপর সাজানো থাকে।
নেক্সট দেখো বৃতি, যেটাকে বলা হয় ক্যালিক্স, অর্থাৎ বৃতিটা কি, ফুলের বাইরের যে স্তবক তাকে বলা হয় বৃতি। বৃতি খণ্ডিত না হয়ে সেটি হচ্ছে যুক্ত বৃতি, কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তাকে বিযুক্ত বৃতি বলে। যদি খণ্ডিত থাকে তখন আমরা এটাকে বলি বিযুক্ত বৃতি, আর যদি খণ্ডিত না হয় তখন তাকে আমরা বলি যুক্ত বৃতি। এই যে বৃতি, বৃতির প্রত্যেকটা অংশকে কি বলে, বৃত্তাংশ বলে। সবুজ বৃতি যেটা খাদ্য প্রস্তুত কাজে অংশগ্রহণ করে। বৃতি আমি একটু আগে যেটা দেখলাম, আমরা চিত্রে দেখো, এই যে বৃত্তাংশ হচ্ছে এটা। সো দেখো বৃত্তাংশ এটা কি, এটা যেহেতু সবুজ সে এটা কি করে, খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয়। এদের প্রধান কাজ কি, ফুলের ভেতরের অংশগুলোকে, ফুলের ভেতরে যে অন্যান্য অংশগুলো রয়েছে সেগুলোকে রোদ, বৃষ্টি এবং বিভিন্ন পোকার আক্রমণ থেকে রক্ষা করে। তবে যখন বৃতি রং বেরঙের হয় তখন তারা আবার কি করে, পরাগায়নও সাহায্য করে। যেহেতু এটা বিভিন্ন রঙের হয়ে থাকে, সো এটা কি করে, আকৃষ্ট করে। পরাগায়নের মাধ্যমে এরা কি করে, পোকামাকড়, পশু পাখি ইত্যাদিকে এরা কি করে, আকৃষ্ট করে। সো এটার হচ্ছে দুইটা কাজ। সো এখানে আমরা বৃতির দুইটা কাজ দেখলাম, একটা হচ্ছে কি বৃতি খাদ্য প্রস্তুতে অংশ নেয়, আরেকটা হচ্ছে পরাগায়নে সাহায্য করে। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে দলমণ্ডল। এটা হচ্ছে বাইরের দিকে দ্বিতীয় স্তবক, যেটাকে দল বা পাপড়ি বলে। অর্থাৎ আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই যে পাপড়িটা দেখতে পাচ্ছি, এটাই মূলত দল বা দলমণ্ডল। এই পাপড়িগুলো যদি যুক্ত থাকে তখন আমরা কি বলবো, যুক্ত দল, আর যদি আলাদা থাকে তখন আমরা বলবো বিযুক্ত দল। পাপড়ি সাধারণত রঙিন হয়, এটা আমরা জানি। এরা ফুলের অত্যাবশ্যক অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। এটার কাজও একই, পোকামাকড় এবং পশু পাখিকে এরাও কী করে, পরাগায়নে আকৃষ্ট করে। অনেক সময় ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড়ে বসে মধু খেতে সাহায্য করে। নেক্সট দেখো পুংস্তবক, তারপর আমরা পড়বো হচ্ছে স্ত্রীস্তবক। সো দেখো পুংস্তবকের কাজ কি, এটা ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটি অংশকে কি বলে, পুংকেশর বলে। অর্থাৎ পুংস্তবকের প্রত্যেকটা অংশ, যে আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি, এই যে পুংস্তবকটা, এটার প্রত্যেকটা অংশকে কি বলে, পুংকেশর বলে। ওকে, তারপর দেখো একটি পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। প্রতিটি পুংকেশরের আবার দুইটা অংশ থাকে। তো পুংকেশরের কয়টা অংশ থাকে, দুইটা। একটা হচ্ছে পুংদণ্ড বা পরাগদণ্ড, আর একটা হচ্ছে পরাগধানী। অর্থাৎ পরাগদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। তাহলে দেখো একটা ফুলের পুংস্তবকে কিন্তু একাধিক পুংকেশর থাকতে পারে। পুংকেশর দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে তোমার পরাগধানী, একটা হচ্ছে পরাগদণ্ড। এই দুইটা অংশ নিয়ে মূলত পুংকেশর গঠিত। তো আমরা দেখতে পাচ্ছি কোনটা পরাগধানী, এটি হচ্ছে পরাগধানী, আর এটা হচ্ছে পরাগদণ্ড। তাহলে দেখো পুংকেশর দণ্ডের মতো যে অংশ সেটা হচ্ছে পুংদণ্ড, আর থলির মতো যে অংশ তাকে আমরা বলতে পারি পরাগধানী। পরাগধানী আর পুংদণ্ড যে সংযোগ, মানে এই দুইটাকে যেটা সংযোগ করে রেখেছে তাকে কি বলে, যোজনী বলে। পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়। তাহলে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, পরাগ কোথায় উৎপন্ন হয়, পরাগধানীর মধ্যে হচ্ছে পরাগ উৎপন্ন হয়। আর এই পরাগরেণু অঙ্কুরিত হয়েই পরাগনালী কী করে, গঠন করে। তার মানে এই যে যেখানে পরাগটা উৎপন্ন হয় সেখান থেকেই পরাগরেণুটা কী হবে, অঙ্কুরিত হয়ে তারপরে এটা একটা নালী গঠন করবে। আমরা যখন এটা নিয়ে একটু ডিটেলসে পড়বো তখন হচ্ছে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। এই পরাগনালীকে পুংজনন কোষ উৎপন্ন হয়, এবং এখানেই হচ্ছে তোমার একটা পুংজনন কোষ উৎপন্ন হবে। তোমরা যদি খুব সুন্দর করে একদম নিচের দিকে চলে যাও, এই যে এই পার্টটাতে যদি চলে যাও, এই যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এখানেই আমরা জানবো যে এই যে পুংকেশর থেকে দেখো একটু খেয়াল করো তোমরা যদি, এই যে দেখো এটা হচ্ছে পরাগধানী, দেখছো পরাগধানী থেকে কি হলো, পরাগরেণু উৎপন্ন হলো। পরাগরেণুটাই আস্তে আস্তে কি হলো, এই যে বিভাজিত হয়ে দেখো একটা পরাগনালী অর্থাৎ পুং গ্যামেট উৎপন্ন হয়েছে। দেখো এইটা নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পরাগধানীর মধ্যেই মূলত পরাগটা উৎপন্ন হবে, সেখান থেকে পরাগরেণুটা কী হবে, অঙ্কুরিত হবে। যেটা তোমাদের একটু আগে বইয়ের ঠিক এই পার্টটাতে আমি তোমাদের দেখিয়েছি। পরাগরেণুটা কী হবে, বিভিন্ন ধাপে এটা অঙ্কুরিত হয়ে হচ্ছে তোমার পরাগনালী গঠন করবে, যেটাকে আমরা কি বলতে পারি, পোলেন টিউব। এই পরাগনালিকার মধ্যে কি হবে, পুংজনন কোষ বা পুং গ্যামেট উৎপন্ন হবে। পুং আলোচনা করব। তারপর দেখো এই পুংজনন কোষটাই হচ্ছে সরাসরি কি করে, জনন কাজে অংশগ্রহণ করে। কখনো পুংস্তবকের পুংদণ্ডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে, আবার কি হতে পারে, পরাগথলিগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে দেখো পরাগদণ্ড যদি একগুচ্ছে থাকে, অর্থাৎ পরাগদণ্ড যদি কি থাকে, একগুচ্ছে থাকে, তখন আমরা বলতে পারি একগুচ্ছ। তাহলে একগুচ্ছ কোনগুলো, যেমন দেখো জবা। তারপর যদি দুই গুচ্ছ থাকে সেটা হচ্ছে দ্বিগুচ্ছ, যেমন হচ্ছে মটর। আর যদি বহুগুচ্ছ থাকে সেটা হচ্ছে বহুগুচ্ছ, যেমন হচ্ছে তোমার শিমুল। সো এগুলোও তোমাদের এক্সামে আসে। যখন পরাগধানী, আচ্ছা আমরা এতক্ষণ পড়েছি হচ্ছে তোমার পরাগদণ্ড,
একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ। এখন আমরা পড়বো পরাগধানী। পরাগধানী যদি একগুচ্ছ থাকে তখন আমরা তাকে বলতে পারি সিনজেনেসিস বা হচ্ছে যুক্তধানী। আর যদি মুক্ত অবস্থায় এবং পুংকেশর যদি দলমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে তাকে দললগ্ন পুংস্তবক বলে, যেমন হচ্ছে তোমার ধুতুরা। এই যে তোমাদের আমি প্রত্যেকটা লাইন দাগিয়ে দিয়েছি, প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্স। তো দেখো একটু আগে আমরা যে পড়লাম, এই দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এই যে একগুচ্ছ, তারপরে দেখো দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ, যুক্তধানী, দললগ্ন, প্রত্যেকটা চিত্র খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হচ্ছে স্ত্রীস্তবক। ঠিক যেভাবে আমরা পুং গ্যামিটোফাইটের উৎপত্তি সম্পর্কে পরবর্তীতে জানবো, ঠিক তেমনি স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। সো দেখো এখানেও অল্প একটু হচ্ছে তো ওরা হচ্ছে কীভাবে একটু ডিটেলসে বলে দিয়েছে। দেখো স্ত্রীস্তবক বা গর্ভকেশরের অবস্থান, এটি ফুলের আর একটা অত্যাবশ্যকীয় স্তবক। এটা দেখো স্ত্রীস্তবকটা কয়টা অংশ নিয়ে গঠিত? এটা হচ্ছে মূলত হচ্ছে 3টা অংশ নিয়ে গঠিত, অর্থাৎ এক বা একাধিক কি থাকে স্ত্রীস্তবকে? গর্ভপত্র থাকে। আমরা পুংস্তবকে পড়েছি, সেখানে কি থাকে? এক বা একাধিক পুংকেশর থাকবে এবং সেই পুংকেশরটা 2টা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পরাগদণ্ড। ঠিক একইভাবে স্ত্রীস্তবকের মধ্যে একাধিক কি থাকবে? গর্ভপত্র থাকবে। গর্ভপত্র থাকবে, সেটা হচ্ছে কয়টা অংশে গঠিত? 3টা। একটা হচ্ছে গর্ভাশয়, আরেকটি হচ্ছে তোমার গর্ভদণ্ড, আরেকটা হচ্ছে গর্ভমুণ্ড। সো আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি, এটা হচ্ছে একটা স্ত্রীস্তবক, অর্থাৎ একটা স্ত্রীস্তবকে এক বা একাধিক গর্ভপত্র থাকতে পারে। সেটা হচ্ছে 3টা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ডটা দেখো এই যে এটি হচ্ছে গর্ভমুণ্ড, তারপর দেখো তার নিচের দিকে এটা হচ্ছে গর্ভদণ্ড, এবং এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত গর্ভাশয়। নেক্সট দেখো, যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটা স্ত্রীস্তবক গঠিত হয় এবং এটা সম্পূর্ণভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা যুক্ত গর্ভপত্রে বলতে পারি, আর আলাদা থাকলে হচ্ছে বিযুক্ত গর্ভপত্রে। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এই সকল ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যে গর্ভাশয়টা দেখতে পাচ্ছি সেটার মধ্যে কি থাকে? অসংখ্য ডিম্বক সজ্জিত থাকে, যার মধ্যে কি হয়? ডিম্বাণু সৃষ্টি হয়। আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে চিত্রটা এঁকে খুব সুন্দর করে একটু ফুলের, আদর্শ ফুলের 5টা স্তবক হচ্ছে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে খেয়াল করো, উপরের দিকে তো ফুলের উপরে পাপড়ি থাকে, সেটা আমরা সবাই জানি। আমি জাস্ট ভিতরে যে স্তবকগুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে এই সাইডের যে স্তবকটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমার পরাগধানী, আর ঠিক তার নিচের দিকে যে দণ্ডের মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে পরাগদণ্ড। পরাগধানী আর পরাগদণ্ড মিলেই হচ্ছে তোমার কি গঠিত? পুংকেশর। অর্থাৎ পুংকেশর হচ্ছে 2টা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পরাগদণ্ড। মূলত এই পুংকেশর এটি হচ্ছে তোমার পুংস্তবক। তারপর আমরা জানবো হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক কোনটি? দেখো স্ত্রীস্তবক হচ্ছে 3টি অংশ নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে তোমার গর্ভমুণ্ড। সো এই যে উপরের যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এটার উপরের যে অংশটা এটি হচ্ছে গর্ভমুণ্ড। তারপর গর্ভমুণ্ডের নিচের দিকে যে নালীর মতো অংশ এটাকে বলা হয় গর্ভদণ্ড। নালীর মতো বা হচ্ছে দণ্ডের মতো যে অংশটা সেটা হচ্ছে গর্ভদণ্ড। আর ঠিক তার নিচের দিকে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় ওভারি বা হচ্ছে এটি হচ্ছে ডিম্বাশয়, বা যেটাকে আমরা বলি এটি হচ্ছে গর্ভাশয়, যাকে আমরা ওভারিও বলতে পারি বা হচ্ছে ডিম্বাশয় বলতে পারি। তাহলে দেখো আমরা স্ত্রীস্তবক পেলাম, পুংস্তবক পেলাম। তারপর নিচের দিকে যে সবুজ যে অংশটা এটাকে আমরা বলতে পারি এটি হচ্ছে তোমার বৃত্তাংশ, আর তার নিচের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে তোমার পুষ্পাক্ষ। তারপরে ফুলের চারপাশে বাহিরের যে অংশটা থাকে সেটা হচ্ছে ফুলের পাপড়ি, যেটা আমরা সবাই চিনি। আশা করছি তোমরা হচ্ছে খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট চলো, একটা আদর্শ ফুলের যে 5টি স্তবক থাকে সেই 5টি স্তবক সম্পর্কে আমরা জানলাম। নেক্সট আমরা একটু পুষ্পমঞ্জরি সম্পর্কে দেখি। পুষ্পমঞ্জরি কি একটু খেয়াল করো, অনেক গাছের দেখবা ছোট একটা শাখায় ফুলগুলো একটা বিশেষ নিয়মে সজ্জিত থাকে, তাই না? একটা গাছের কি অনেকগুলো শাখা প্রশাখা থাকে না, এবং এটা খুব সুন্দর একটা নিয়মের মতো সজ্জিত থাকে।
তোমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করো, দেখো এই একটা গাছ, এটা দেখতে দেখো একরকম দেখা যাচ্ছে, আর এই একটা গাছ এটি দেখতে আবার আরেক রকম দেখা যাচ্ছে। সো প্রত্যেকটাই হচ্ছে তাদের নিজস্ব নিয়মে কী থাকে, ফুলগুলো সজ্জিত থাকে। সেটাকেই মূলত কী বলে, পুষ্পমঞ্জরি বলে। দেখো অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, এগুলোকে কি বলে, পুষ্পমঞ্জরি বলে। যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে বলা হয় মঞ্জুরির দণ্ড, মানে যে দণ্ডের মধ্যে থাকে সেটা হচ্ছে মঞ্জুরির দণ্ড। আর এই শাখার বৃদ্ধি যদি অসীম হয় তাহলে তাকে বলা হয় অনিয়ত পুষ্পমঞ্জরি। অসীম বলতে মানে এর কোনো শেষ নেই, এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আমরা যদি একটু খেয়াল করি, এই ফার্স্টের যেই তুমি চিত্রটা দেখতে পাচ্ছি, এই ফুলটা, এটা কিন্তু অসীম, কারণ এটা বাড়তেই থাকবে, এটা উপর দিকে হচ্ছে কলি বের হতেই থাকবে, হ্যাঁ, একই নিয়মে খুব সুন্দর করে। কিন্তু এটা দেখো, এটা কিন্তু আর বাড়বে না, এটা ফুল হয়ে গেছে মানে ফুলটা ফুটে গেছে। সো এই ফুলটা থেকে কিন্তু আর বাড়বে না, অর্থাৎ এই ফুলটা হচ্ছে ঝরে পড়ে যাবে, আবার নতুন করে কলি হবে, আবার নতুন করে সেখানে ফুল হবে। তো আমরা দেখলাম যে যদি বৃদ্ধি অসীম হয় সেটা হচ্ছে অনিয়ত, এটি হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যেটি হচ্ছে তোমার বৃদ্ধি অসীম হবে সেটা অনিয়ত পুষ্পমঞ্জরি, আর যদি বৃদ্ধি থেমে যায় অর্থাৎ না হয় সেটা হচ্ছে তোমার নিয়ত পুষ্পমঞ্জরি। সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটু খেয়াল করো, প্রজননের প্রধান দুইটা ধাপ, হ্যাঁ, কী বলো তো, পরাগায়ন আর নিষেক। এই দুইটা ধাপ ছাড়া কখনোই প্রজনন সম্পন্ন হয় না, একটা হচ্ছে পরাগায়ন আর একটা হচ্ছে নিষেক। আচ্ছা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।